আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা যে অপারেশন এপিক ফিউরি তা এখন পুরোপুরি কার্যকর বা যথেষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্র যুদ্ধের 1 মাস শেষ হওয়ার পরও ইরানের বড় সামরিক লক্ষ্যবস্তু, মিসাইলের স্টক পাইল, লঞ্চার, নৌবাহিনীর বেশিরভাগ জাহাজ ধ্বংস করার দাবি করলেও ইরানের যে আক্রমণাত্মক মিশন রয়েছে এবং আক্রমণের পরিধি রয়েছে সেটা কমছে না, সেটা কিন্তু আরও বাড়ছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইরানের অভ্যন্তরে মাটির নিচে যে মিসাইল সিটি রয়েছে, অস্ত্র উৎপাদনের কারখানা রয়েছে এবং তাদের পুরো মিশন পরিচালনা করার জন্য যে সেট আপ রয়েছে সেটা এখনও খুবই শক্তিশালী এবং খুবই দৃঢ়। বিশেষ করে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে রিসেন্টলি খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র সেই দাবির বিষয়ে অস্বীকার করেছে, তবে আন্তর্জাতিক অঙ্গনে একটা এই বিষয়ে কিন্তু থিওরি প্রতিষ্ঠা হয়ে গেছে যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত। F-35 মতো যুদ্ধ বিমান আঘাতপ্রাপ্তের ঘটনাও ঘটেছে। মানে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র এখন বিমান হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এমনকি তারা তাদের বিমান বাহিনীর যে সক্ষমতা রয়েছে, মিসাইলের স্টক পাইল, তার যে জটিলতা রয়েছে সেটাও প্রকাশ্যে এনেছে। সুতরাং এখন যুক্তরাষ্ট্র অনেকটা বাধ্য ইরানের বিরুদ্ধে পদাতিক হামলায় যেতে, পদাতিক হামলা করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাতে সেই স্থান থেকে কোনোভাবেই ইরান নিজেকে বিজয় ঘোষণা না করতে পারে। সেটা যদি যুক্তরাষ্ট্র তৈরি করতে পারে তাহলে নিজেকে বিজয় হিসাবে ঘোষণা করে সম্মানের সহিত এই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবে। আর এই জন্যই কিন্তু পদাতিক হামলা করা যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা বাধ্যবাধকতা হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে নিশ্চিত করেছে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র অন্তত 3,500 যে প্যারা ট্রুপার্স রয়েছে যারা স্পেশাল মিশনের জন্য খুবই অভিজ্ঞ, তারা মধ্যপ্রাচ্যে এসে পৌঁছে গেছে এবং অন্তত পক্ষে 50,000 সেনা সদস্য ইরানের বিরুদ্ধে এই পদাতিক হামলায় যোগদানের জন্য আলাদা আলাদা বিভিন্ন স্ট্যাটাসে তারা প্রস্তুতি নিচ্ছে। সেটা হতে পারে যুদ্ধ জাহাজ থেকে, হতে পারে পদাতিক হামলায়, হতে পারে ঘাঁটি থেকে বিমান বাহিনীর মাধ্যমে। মানে বিপুল পরিমাণে কাঠামোগত ধাপে ধাপে যে প্রস্তুতি সম্পূর্ণ হওয়া দরকার একটি পদাতিক হামলার জন্য, তার ব্যাপক প্রস্তুতি তারা নিচ্ছে। একই সঙ্গে 2 দফায় 2 দিকে হামলার বিষয়টা জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। একটি হলো ইরানের বিরুদ্ধে, আরেকটি হলো ইয়েমেনের বিরুদ্ধে। ইয়েমেনে পদাতিক হামলা করে এই বাব আল মান্দেবের গুরুত্বপূর্ণ যে এরিয়াগুলো রয়েছে সেগুলো কন্ট্রোলে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একদিকে সমঝোতার কথা বলছে, আলোচনার কথা বলছে, অপরদিকে পদাতিক হামলা করার জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছে। ইরানের স্পিকার জনাব বাঘেরি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা পরিস্থিতির গুরুত্ব এবং অবস্থান সম্পর্কে সতর্ক আছি, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ব্যাপী সামরিক পদাতিক হামলা করতে চায়। দেখুন, যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি আক্রমণ করে ইরাকের মতো পুরো ইরান দেশ দখল করতে চায় না। তারা চায় কয়েক সপ্তাহ যুদ্ধ করে একটা সম্মানজনক পরিস্থিতি তৈরি করে যুদ্ধ শেষ করতে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেত্রেও বড় ঝুঁকি রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের পদাতিক হামলা ভিয়েতনাম থেকেও খারাপ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ডেকে আনতে পারে। আর ইস্যুটিকে কেন্দ্র করে তেহরান টাইমস এবং অন্যান্য সামরিক বিশেষজ্ঞরা তাদের কলামে প্রতিবন্ধই প্রকাশ করেছে যে ওয়েলকাম টু হেল, নরকে আপনাদের স্বাগতম। ইরানে পদাতিক হামলা বলা যত সহজ, করা তার থেকে কঠিন। ইস্যুটিকে কেন্দ্র করে চীনের সিনহুয়া নিউজ কিছু সামরিক ব্যাখ্যাও দিয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্রকে প্রথমে বিপুল পরিমাণে সেনা, যুদ্ধজাহাজ, বিমান এবং সরবরাহকারী জাহাজের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সেনাদের জড়ো করতে হবে। চীনের স্যাটেলাইটগুলো দিনে রাতে 24 ঘন্টা নজরদারি করে, আর সেই গ্যাদারিং এর মধ্যে হঠাৎ করে ইরানের মিসাইল এবং ড্রোন হামলার আশঙ্কা প্রচন্ড পরিমাণে। দেখুন, ল্যান্ডিং ক্রাফট দিয়ে প্রচুর পরিমাণে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের উপকূলে নামাতে হবে, যেখানে গতকালকে এই ধরনের প্রচেষ্টা করতে গিয়ে ইরানের দাবি অনুসারে 6টি ল্যান্ডিং ক্রাফটকে কুয়েতের উপকূলেই ডুবিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু এই ইরানের আশেপাশেও যেতে পারেনি।
ইরানের কাছে বর্তমানে সমুদ্রে পেতে রাখার জন্য প্রায় ৬,০০০-এর বেশি সি মাইন রয়েছে, যেগুলো উপকূল বরাবর তারা খুব সহজেই প্রতিবন্ধকতা তৈরি করার জন্য সেট করতে পারবে এবং সময় লাগবে কয়েক ঘন্টা মাত্র। তাকে অতিক্রম করে যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলো পৌঁছানো খুবই দুষ্কর ব্যাপার। আর যদি পৌঁছেও যায় উপকূল থেকে, এরপরই শুরু হবে পাহাড়ি এলাকা, যেখানে এই পাহাড়ের বিভিন্ন টানেলের ভেতর ইরান ভিয়েতনাম থেকেও আরও শক্তিশালী ফ্যাসিলিটির আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করে ফেলেছে। তারা কিন্তু পাহাড়ের ভেতর থেকে হঠাৎ করে আসবে, হঠাৎ করে আক্রমণ করে আবার চলে যাবে। এখানে যুক্তরাষ্ট্র কোথায় আক্রমণ করবে বা কী ধরনের আক্রমণ করবে তার সিদ্ধান্ত নেওয়ার সময়ও পাবে কিনা সন্দেহ। যে কোনো দেশের পতনের জন্য বা শক্তিশালীভাবে সামরিক কমান্ড চেইন ভেঙে ফেলার জন্য তার রাজধানী খুবই গুরুত্বপূর্ণ। যদি রাজধানী দখল করা যায় তাহলে পুরো দেশ এমনিতেই কিন্তু অচল হয়ে পড়ে। এই ক্ষেত্রে ইরানের অ্যাডভান্টেজ হলো ইরানের রাজধানী তেহরান এই পার্সিয়ান উপকূল থেকে অনেক দূরে, ১,০০০ থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে। মানে এত লম্বা পথ কিন্তু বিজয় অর্জন করে তারপর যদি যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারে ইরানের রাজধানীতে। দেখুন, ইরানের কাছে বর্তমানে হাজার হাজার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে। সমুদ্রের উপকূল দিয়ে ট্যাঙ্কগুলোকে প্রবেশ করাতে বা এপিসিগুলোকে প্রবেশ করাতে গেলে সেই হাজার হাজার যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে তার সহজলভ্য টার্গেটে পরিণত হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর এই অ্যান্টি ট্যাঙ্কগুলো কি করতে পারে সেটা কিন্তু ইউক্রেনের যুদ্ধ থেকে বিশ্ব দেখেছে। কারণ রাশিয়ার সামরিক বাহিনীরও এই কিয়েভ থেকে ফিরে যেতে হয়েছিল এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের যে হুমকি রয়েছে তা থেকে বাঁচার জন্য। এবং বিষয়টা শুধু এমন নয় যে ইরানে প্রবেশ করে ইরানের কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে ফিরে আসা। যুক্তরাষ্ট্রের এখানে অন্যতম বড় সামরিক যে উচ্চবিলাসী স্বপ্ন সেটা হলো হরমুজ প্রণালীকে অবমুক্ত করা। এখন অবমুক্ত করলে সেটা দীর্ঘদিন খোলা রাখতে হলে সেখানে পেট্রোলও দিতে হবে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ইরান ইরাকের মতো কোনো ছোট দেশ নয়, বিশাল দেশ। তাদের প্রায় ২,৫০০ কিলোমিটারের মতো উপকূল আছে, ২,৫০০ কিলোমিটার। এই বিশাল পথ যুক্তরাষ্ট্রকে পাহারা দিয়ে দখল করতে হলে অন্তত পক্ষে ১৫ লক্ষ সেনা সদস্য লাগবে। এবং নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র বড় কিছু করতে চলেছে। আর এর জন্যই কিন্তু রাতের বেলায় এই পার্সিয়ান সাগরের উপকূলের কাছাকাছি মধ্যপ্রাচ্যের সকল দেশ, সকল ধরনের সমুদ্র, যে সকল যানবাহন রয়েছে বা বোট রয়েছে, যেই ধরনের যত উপক্রম রয়েছে সকলের চলাচল নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধ করেছে। সুতরাং রাতের বেলায় হামলা হবে এটা পরিষ্কার। আর এখানে পরিষ্কারভাবেই উপকূলীয় অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ যে সকল স্থাপনা রয়েছে এবং সরঞ্জাম রয়েছে সেগুলো ধীরে ধীরে উপসাগরীয় দেশগুলো সরিয়ে নিচ্ছে। কারণ যখনই পাল্টা হামলা শুরু হবে ইরানের উপকূল ঘিরে, তখন নিশ্চিতভাবেই ইরান শুধু তার মিসাইল নয়, তার আর্টিলারিগুলো ব্যবহার করবে, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমগুলো ব্যবহার করবে, যেগুলো মুহুর করেই আক্রমণের ঝুঁকি রয়েছে এই পার্সিয়ান সাগরের উপকূলের দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের যে আরব বিশ্বের যুক্তরাষ্ট্রের মিত্র দেশ রয়েছে তাদের বিরুদ্ধে। কারণ এই সকল দেশের যে ল্যান্ড কোস্ট রয়েছে তা ব্যবহার করেই কিন্তু হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। সুতরাং তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়াটাও হবে বড়। আর এই জন্যই কিন্তু উপকূল এইভাবে খালি করা হচ্ছে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই বড় ধরনের ঝুঁকি থাকার পরও কত বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।